গল্পটা শুরু হয় পুলিশের গোয়েন্দা চ্যাং আর তার পার্টনার স্যামকে দেখিয়ে। তারা শার্লি নামের একজন মহিলার বাড়িতে আসে কিছু পুরনো কেস ফাইল দেখতে। আসলে আজ থেকে 15 বছর আগে শার্লির ছোট্ট মেয়ে নিখোঁজ হয়ে যায়। সেই কেসে তদন্ত করছিল চ্যাং, কিন্তু তখনও সে অপরাধীকে ধরতে পারেনি। আর তখনই অপহরণকারী সেই ছোট্ট মেয়েটিকে খুন করে। এখন 15 বছর পর চ্যাং আবার শার্লির সঙ্গে দেখা করে। এতদিনে শার্লি নিজের মতো করে অনেক তথ্য প্রমাণ জোগাড় করেছে। স্যাম যখন সেই প্রমাণ চালিয়ে শুনতে থাকে, তখনই একটা মেয়ের চিৎকার শোনা যায়। সে দ্রুত টেপটা থামিয়ে দেয়। শার্লি চ্যাংকে জিজ্ঞাসা করে তার মেয়ের কেসে কিছু পাওয়া গেছে কিনা। চ্যাং কিছু না বলেই চুপ করে যায়। তখন স্যাম জানায় তাদের দেশের আইনে 15 বছরের মধ্যে যদি অপরাধী ধরা না পড়ে, তাহলে কেসটা অমীমাংসিত অবস্থায় বন্ধ করে দিতে হয়। তারপর অপরাধী ধরা পড়লেও তাকে আর গ্রেফতার করা যায় না। শার্লির মেয়ের কেসে এখন আছে মাত্র 1 সপ্তাহ। যদি এর মধ্যেও খুনিকে ধরা না যায়, তাহলে কেসটা চিরতরে বন্ধ হয়ে যাবে। শার্লি অবাক হয়ে যায়, বলে এ কেমন অবিচার। সে সব ফাইল খুলে দেখায়। যদি এগুলো প্রমাণ না হয়, তাহলে আর কি হতে পারে। খুনিকে দ্রুত খুঁজে গ্রেফতার করতে হবে। কিন্তু সমস্যা হলো ফাইলগুলোতে এমন কোনো স্পষ্ট ক্লু নেই যেগুলোর ভিত্তিতে খুনিকে ধরা যায়। চ্যাং আর স্যাম দুঃখের সাথে বলে তারা আর সাহায্য করতে পারছে না। শার্লি কাঁদতে কাঁদতে অনুরোধ করে, বলে দয়া করে আমার মেয়ের খুনিকে ধরুন। আপনি তো বলেছিলেন আমার সন্তানকে ন্যায় বিচার দেবেন। চ্যাং ভেতরে ভেতরে খুব ভেঙে পড়ে, ভাবে এখন আমি কি করব। সেখান থেকে সে সরাসরি চলে যায় সেই জায়গায় যেখানে শার্লির মেয়েটিকে খুন করা হয়েছিল। সে কিছু চিহ্ন দেখে, কেউ সেখানে একটা ফুলের তোড়া রেখে গেছে। সে ভাবে শার্লি হয়তো মেয়ের স্মরণে রেখেছে। ফোন করে জিজ্ঞাসা করলে শার্লি বলে সে বহুদিন ওই জায়গায় যায় না যেখানে তার মেয়ে মারা গেছে। সেখানে সে কেন যাবে? তাহলে কে রেখেছে ওই তোড়া? চ্যাং ভাবে এই কি সেই খুনি? সে ফুলগুলো ধরে দেখে সেগুলো কিছুটা শুকিয়ে গেছে। মানে এটা 10 থেকে 15 ঘন্টা আগেই রাখা হয়েছে। তার মানে কেউ রাতে সেটা রেখেছে। চ্যাং তখন সেই জায়গায় থাকা সিসিটিভি ফুটেজটা চেক করে। রাত 1 মিনিটে কাছের জঙ্গল থেকে একটা লোক বের হয়ে হাইওয়েতে আসে, ফুলের তোড়া রেখে আবার চলে যায়। যাবার আগে সে ক্যামেরার দিকেও তাকায়, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যায় না। তো এটা দেখে চ্যাং ভাবে এই লোকটা বুঝি তাকে চ্যালেঞ্জ করছে, যেন বলছে এই দেখো আমি ক্যামেরাতেও এসেছি, পারলে ধরো আমাকে। চ্যাংও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে। স্যামকে নিয়ে ওই রাতেই জঙ্গলে যায়। সে অনুমান করে খুনি হয়তো গাড়ি এখানেই রেখেছিল, হেঁটে হাইওয়েতে গিয়ে তোড়া রেখেছিল, আবার ফিরে গিয়েছিল। সে ভাবছে গাড়ির টায়ারের ছাপ পেলে সেটা কাজে লাগবে। এরপর অনেক খুঁজে তারা টায়ারের ছাপ পেয়ে সেটা ছবি তুলে রাখে। চ্যাং আন্দাজ করে যে খুনি গাছপালা দিয়ে ঢাকা অংশে গাড়ি ঢুকিয়েছিল, ওই দিকেই গাড়িটা বের করে নিয়ে গেছে যেখানে ক্যামেরা নেই, মানে ব্লাইন্ড স্পট। রাত 1 মিনিটে সে ক্যামেরায় এসেছে। এরপর হয়তো 5 মিনিট থেকে 6 মিনিটে সে গাড়ি নিয়ে বের হয়ে গেছে। এই 10 মিনিটের মধ্যে ব্লাইন্ড স্পট দিয়ে যেসব গাড়ি গিয়েছে তাদের ড্যাশবোর্ড ক্যামেরা পরীক্ষা করতে যায়। তারা খুঁজতে খুঁজতে একটা গাড়ির ড্যাশ ক্যাম পায়, যেখানে 5 মিনিটে একটা কালো গাড়ি যেতে দেখা যায়, কিন্তু তাতে নাম্বার প্লেট ছিল না। এটা হয়তো সেই খুনির গাড়ি হতে পারে। চ্যাং বারবার ফুটেজ দেখে উইন্ডশিল্ডে একটা স্টিকার লাগানো। সেই স্টিকার দেখে সে শহরে খুঁজতে থাকে। একদিন সে সেই একই স্টিকারওয়ালা গাড়িটা দেখে। এবার যদিও গাড়ির প্লেট আছে, তবুও চ্যাং সন্দেহ করে। সে গাড়ির টায়ার প্যাটার্ন মিলিয়ে দেখে একদম জঙ্গলের টায়ারের ছাপের মতোই মিলছে। এমনকি সেই স্টিকারটাও উইন্ডশিল্ডে লাগানো। তখন সে আশপাশে দেখে হঠাৎ একজন লোক চুপচাপ ওখান থেকে হেঁটে চলে যাচ্ছে। তখন অনেক বৃষ্টি পড়ছিল। লোকটা ছাতা হাতে ছিল। চ্যাং তাকে অনুসরণ করে, কিন্তু সে ভিড়ে হারিয়ে যায়। হঠাৎ চ্যাং তাকে আবার খুঁজে পেয়ে পেছন থেকে ধাওয়া করে, কিন্তু সে আবার পালিয়ে যায়। পরে সে কয়েকটা দোকানে খোঁজ করে। এরপর এক রেস্টুরেন্টে দেখে সেই লোকটা বসে আছে, মুখ লুকিয়ে কাগজ পড়ার ভান করছে, পাশে তার সেই ভেজা ছাতা। এরপর চ্যাং যখন তার মুখ দেখতে যাবে, সে ওয়েট্রেসকে ধাক্কা দিয়ে দৌড়ে পালায়। চ্যাংও পেছনে ছুটে যায়। খুনি বাইরে এসে শার্লিকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। শার্লি দেখে চ্যাং খুনিকে ধরার চেষ্টা করছে, বুঝে যায় এটাই সেই লোক। কিন্তু দুর্ভাগ্যবশত খুনি গাড়ি নিয়ে পালিয়ে যায়। চ্যাং হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। 15 বছর হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারছে না। তখন শার্লি বলে 15 বছর এখনো হয়নি, এখনো বাকি আছে 2 ঘন্টা। আমরা গাড়ির নাম্বার প্লেট দেখে কিছু করতে পারি না? চ্যাং হতাশ হয়ে শার্লিকে বলে দেয় এখন আর কিচ্ছু করার নেই, নাম্বার প্লেটটা ছিল ভুয়া, আমি এই কেসে সত্যিই ব্যর্থ হয়েছি। শার্লি এই কথা শুনে একদম ভেঙে পড়ে, ভাবে তাহলে কি তার মেয়েটা ন্যায্য বিচার পাবে না? এই অবস্থায় চ্যাং এতটাই ভেঙে পড়ে যে সে সব প্রমাণ পুড়িয়ে ফেলতে শুরু করে। সেখানে খুনির একটা হ্যান্ড ড্রয়িংও ছিল। ঠিক তখনই শার্লির একটা ভয়েস মেসেজ আসে,
সে বলে, আমি কিছু মানুষের উপর সন্দেহ করছি, আমি তোমাকে তাদের নাম পাঠাবো, তুমি শুধু আমায় তাদের ইনফরমেশন বের করে দাও, আমরা নিশ্চয়ই খুনিকে ধরতে পারবো। কিন্তু চ্যাং তখন এতটাই হতাশ যে সে শার্লির মেসেজটাও ইগনোর করে। খুনি রাখার ছবি তখনও আগুনে পড়ছে। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং আগুন নিভে যায়। তো পরদিন দেখা যায় সেই খুনি একটা ছোট্ট ছেলেকে টার্গেট করে। ছেলেটার পেছনে সে ঘুরতে শুরু করে, কিন্তু বাচ্চাটা বুঝে যায় কেউ তাকে ফলো করছে, তাই সে ভয় পেয়ে মাম্মি মাম্মি বলে চিৎকার শুরু করে। খুনি তখন ওকে ধাওয়া করে, কিন্তু ছেলেটা দৌড়ে নিজের বাসায় পৌঁছে যায়। এবার খুনি ভাবে এই ছেলেটাকে অপহরণ করলে ধরা পড়ে যেতে পারে, তাই সে নতুন টার্গেট ঠিক করে, একজন বৃদ্ধ লোককে, যার নাম অ্যান্থনি। সে তার নাতনির সঙ্গে পার্কে খেলছিল। হঠাৎ ঘরের ভেতর তার ফোন বাজে। তিনি ফোন ধরতে যান, কিন্তু কলটা কেটে যায়। তিনি যখন আবার বেরিয়ে আসেন তখন ফোন আবারও বাজে, আবারও কল কেটে যায়। এবার যখন বাইরে আসে দেখে তার নাতনি আর পার্কে নেই। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ করেন যে তার নাতনি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। পুলিশ অ্যান্থনির বাড়ির ক্যামেরা চেক করে, ট্র্যাকিং সিস্টেম বসায়, যাতে অপহরণকারী ফোন করলে তারা লোকেশন ট্রেস করতে পারে। অ্যান্থনি আবার পার্কে যায়। সেখানেই ঘাসের মধ্যে রাখা একটা অচেনা ফোন বাজতে থাকে। তিনি ফোনটা ধরলে তার নাতনির চিৎকার শুনতে পান। তিনি পুলিশকে সংকেত দেন যে কল এসেছে। পুলিশ কল ট্রেস করার চেষ্টা করে। অপহরণকারী বলে, তোমার নাতনি আমার কাছে আছে। এরপর সে ফোন করে মেয়েটির মা কিমকে। পুলিশ সেই কল ট্রেস করতে থাকে। অপহরণকারী কিমকে বলে, আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাও, আমি তোমার মেয়েকে ছেড়ে দেব, কিন্তু যদি পুলিশ কিছু জানে তাহলে তোমার মেয়ের লাশ পাবে। কিম কাঁদতে কাঁদতে বলে, না না, আমি কাউকে কিছু বলবো না, দয়া করে আমার মেয়েকে কিচ্ছু করো না। কিন্তু ঠিক তখনই এক পুলিশ অফিসারের ফোন পড়ে যায়, আর সেখান থেকে একটা শব্দ বের হয়। খুনি বুঝে যায় যে পুলিশ সেখানে আছে এবং তার অবস্থান ট্রেস করছে। সে সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে যায়। এদিকে কিম ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে জানা যায় কিম হার্টের রোগী এবং কয়েক বছর আগে তার অপারেশন হয়েছিল। পুলিশ খুনির লোকেশন ট্রেস করে সেখানে যায়, কিন্তু সে ততক্ষণে পালিয়ে গেছে। তারা শুধু সেখানে একটা সিগারেটের খোসা খুঁজে পায়, যেটাকে তারা প্রমাণ হিসেবে রেখে দেয়। এরপর গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যখন চ্যাং শার্লিকে জানায় যে 15 বছর পূর্ণ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। কিন্তু পরদিন শার্লি যায় সেই রেস্টুরেন্টে, যেখানে বৃষ্টির দিন খুনি ওয়েট্রেসকে ধাক্কা দিয়ে পালিয়েছিল। সে রেস্টুরেন্ট মালিককে জিজ্ঞাসা করে, সেদিন যে লোকটা পালিয়েছিল তাকে কি চিনতে পারবে? মালিক বলে, আমি তার মুখ দেখিনি, তবে সে যখন টেবিলে বসেছিল তখন একটা ছাতা ফেলে রেখে যায়। শার্লি ছাতাটা তুলে দেখে তাতে একটা ব্যাংকের নাম লেখা। সে যায় সেই ব্যাংকে, জিজ্ঞাসা করে, তোমরা এই ছাতা কাদের দাও? তারা জানায়, এই ছাতা শুধু আমাদের ভিআইপি কাস্টমারদেরকেই দেওয়া হয়। শার্লি জানতে চাই, আমায় নামগুলো দিতে পারবে? কিন্তু ব্যাংক কর্মী বলে, এটা অবৈধ, আমরা কাস্টমারের তথ্য দিতে পারবো না। শার্লি হয়তো দেশের আইন জানে না, কিন্তু সে জানে টাকা দিলে অনেক কিছুই সম্ভব। সে আলাদা করে সেই কর্মীর সঙ্গে দেখা করে এবং কিছু টাকার বিনিময়ে সে নামের লিস্ট পেয়ে যায়। সেদিন সে চ্যাংকে ফোন করেও পায় না, কারণ চ্যাং তখন হতাশায় ডুবে আছে। তবে শার্লি হাল ছাড়ে না। পরদিন সে একে একে লিস্টে থাকা ভিআইপি কাস্টমারদের বাড়ি গিয়ে খোঁজ নিতে শুরু করে। একসময় সে পৌঁছায় একটা পুরনো বাড়িতে। সেখানে সে দেখে একটা ক্যালেন্ডারে প্রতিদিন একটা করে তারিখে ক্রস চিহ্ন, আর শার্লির মেয়ের মৃত্যুর দিনটা গোল করে ঘেরা। তখনই শার্লি বুঝে যায় এই বাড়ি সেই খুনির বাড়ি। ঠিক তখনই খুনি দরজায় চলে আসে। শার্লি ভয় পেয়ে যায়, কিন্তু খুনি ঘরে না ঢুকেই চলে যায়। শার্লি এই ব্যাপারে চ্যাংকে কিছুই জানায় না। এদিকে বর্তমানে পুলিশ অ্যান্থনির নাতনিকে খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কারণ অ্যান্থনি এখন নিখোঁজ আর কিম হার্ট পেশেন্ট। তার মেয়েকে যদি না পাওয়া যায় তবে সে মারা যেতে পারে। এরপর দেখা যায় খুনি একটা ট্রাক চালাচ্ছে। সেই ট্রাকের ভেতরে একটা বক্সে অ্যান্থনির নাতনিকে আটকে রাখা হয়েছে। রাস্তার মাঝে পুলিশ গাড়ি দেখে খুনি ভয় পায় না, কিন্তু হঠাৎ মেয়েটা বাক্সের ভেতর থেকে শব্দ করতে শুরু করে। তখন সে ট্রাক নিয়ে নির্জন রাস্তায় চলে যায়। বক্স খুলে মেয়েটার মুখে টেপ মেরে আবারও বক্স বন্ধ করে দেয়। এদিকে ঘরে বসে কিম অপহরণকারীর ফোনের অপেক্ষা করছে। তখন আবার ফোন আসে। কিম বলে, আমাকে আমার মেয়ের সঙ্গে দেখা করতে দাও। খুনি বলে, তোমার বাড়ির সামনে কিছুক্ষণ পর একটা গার্বেজ ট্রাক আসবে, সেটা দেখো, তাহলে বুঝবে মেয়েটা ঠিক আছে। কিম দৌড়ে যায় রাস্তায়। সেই ট্রাক থামায়, গার্বেজের ভেতরে খুঁজতে থাকে। তখন সে মেয়ের একটা ছবি পায়, যেখানে দেখা যায় মেয়েটা একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। ছবি দেখে বোঝা যায় এইমাত্রই ছবি তোলা হয়েছে। কিম কিছুটা স্বস্তি পায়। পুলিশ তখন সেই ছবির ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখে সেখানে কিছু ক্লু আছে। তখন তারা বুঝে যায় এটা ঠিক 15 বছর আগে শার্লির মেয়েকে যেভাবে অপহরণ করা হয়েছিল ঠিক তেমনই একটা প্যাটার্ন। তখনই তারা যোগাযোগ করে চ্যাংয়ের সঙ্গে, যে সেই কেসটা হ্যান্ডেল করেছিল।
তারপর সবাই বুঝে যায় এই অপহরণ ঠিক একইভাবে ঘটেছে যেমনটা ঘটেছিল 15 বছর আগে শার্লির মেয়ের কেসে। তাই তারা সঙ্গে সঙ্গে চ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করে, কারণ সেই কেসটা চ্যাংই হ্যান্ডেল করেছিল। চ্যাং জানায় শার্লির মেয়ের কেসেও একই রকমভাবে অপহরণকারী গার্বেজ ট্রাকে একটা ছবি পাঠিয়েছিল, মানে 15 বছর পর আবার সেই একই খুনি ফিরে এসেছে, আর এখন একটা শিশুর জীবন ঝুঁকির মধ্যে। চ্যাংয়ের হঠাৎ মনে পড়ে সেদিন বৃষ্টির কারণে খুনির বিরুদ্ধে যেসব প্রমাণ সে জোগাড় করেছিল সেগুলো পুরোপুরি পুড়ে যায়নি। আবার সে সেগুলো খুঁটিয়ে দেখে। এক পুলিশ অফিসার জানতে চায়, যদি আমরা টাকা দিয়ে দিই তাহলে কি সে মেয়েটিকে ছেড়ে দেবে? চ্যাং বলে, না, আমরা 15 বছর আগেও একই রকম আশা করেছিলাম। শার্লি সেই সময়ে একটা ব্যাগে করে টাকা নিয়ে গিয়েছিল। খুনি যেভাবে বলেছিল ঠিক সেভাবেই রেল স্টেশনে গিয়েছিল। শার্লি নির্দিষ্ট জায়গায় ব্যাগ রেখে আসে, আর পুলিশ ব্যাগের ওপর নজর রাখে। হঠাৎ একটা ট্রেন আসে যেটায় অনেক সামরিক লোক ছিল, আর সেই ভিড়ে খুনি ব্যাগ তুলে নেয়, আর সেখানে একটা নকল টাকা ভর্তি ব্যাগ রেখে চলে যায়। এবার পুলিশ জানতে চায় 15 বছর পর আবার একইভাবে কেন অপহরণ করছে সে? চ্যাং বলে, খুব সম্ভবত সে পুলিশ বিভাগকে উপহাস করছে। সে যেন বলছে, দেখো, আমি বারবার একইভাবে অপরাধ করব, তোমরা আমাকে ধরতে পারো তো ধরো। সে যেন পুলিশদেরকে চ্যালেঞ্জ করছে। এবার সেই পুলিশ অফিসার সব কথাগুলো গিয়ে জানিয়ে দেয় সিনিয়র অফিসারকে, যিনি তখন কিমের বাসায় ছিলেন। ঠিক তখনই কিমের ফোনে অপহরণকারীর ফোন আসে। সে বলে, আজ দুপুরে নির্দিষ্ট রেল স্টেশনে নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে যাও। সিনিয়র অফিসার শুনেই চমকে যান, কারণ চ্যাং ঠিক এই কথাগুলোই বলেছিল। এদিকে চ্যাং আর স্যাম আগেই সেই স্টেশনে চলে যায় এবং ট্রেনে উঠে পড়ে। চ্যাং ভাবে 15 বছর আগে খুনি যেভাবে মিলিটারি ইউনিফর্ম পরে ভিড়ে মিশে গিয়েছিল, এবারও সে হয়তো একইভাবে টাকা নিয়ে পালাবে। সে সামনে দিয়ে না গিয়ে ট্রাক দিয়ে পালাবে। চ্যাং আর স্যাম ট্রেন থেকে নেমে যায় রেল লাইনের কাছে। ঠিক তখনই তারা দেখে এক মিলিটারি পোশাক পরা লোক ব্যাগ হাতে দৌড়াচ্ছে। তারা তার পেছনে ধাওয়া করে। খুনি ব্যাগটা এক দেয়ালের ওপাশে ছুঁড়ে মারে। শেষ পর্যন্ত চ্যাং আর স্যাম তাকে ধরে ফেলে। চ্যাং তার মুখ দেখে অবাক হয়ে যায়। এই লোকটার কেউই নয়, অ্যান্থনি। তারা তাকে কাস্টাডিতে নেয়। এবার অ্যান্থনি জানায় আসলে কি ঘটেছিল। যেদিন পুলিশ তার বাড়িতে খুঁজছিল খুনিকে আর ফোন ট্রেস হচ্ছিল, সেই সময়ই হঠাৎ অ্যান্থনি পার্ক থেকে নিখোঁজ হয়ে যায়। আসলে খুনি তখন তাকে ফোন করেছিল, বলেছিল তোমার নাতনি আমার কাছে আছে, একটা ঠিকানা দিচ্ছি, সেই জায়গায় চলে এসো। অ্যান্থনি চলে যায় জঙ্গলের পাশে এক ঝুপড়ি ঘরের কাছে। সে যখন ভেতরে ঢোকে তখন কেউ দরজা বন্ধ করে দেয়। অনেক কষ্ট করে সে দরজা খুলে বাইরে বের হয়, আর তার গাড়িতে পায় একটা চিঠি, যাতে লেখা ছিল, যদি নাতনিকে বাঁচাতে চাও তাহলে রেল স্টেশন থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে এসো। অ্যান্থনি ব্যাগ তুলে নেয় আর দৌড়ে দেওয়ালের উপরে ছুঁড়ে মারে। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না, কারণ যে সিগারেটের খোসা তারা পাবলিক ফোন বুথে পেয়েছিল তাতে অ্যান্থনির ফিঙ্গারপ্রিন্টও ছিল। তার উপর অপহরণকারীর ফোনের ভয়েস আর অ্যান্থনির ভয়েসের টোন মডেল সব মিলে যায়। এমনকি অ্যান্থনি অনেক দেরি করে পুলিশকে জানিয়েছিল অপহরণের ব্যাপারে, যা পুলিশদের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। এসব মিলিয়ে পুলিশ এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে অ্যান্থনি সেই খুনি। কিন্তু চ্যাং মনে করে না যে অ্যান্থনি খুনি হতে পারে। সেভাবে যদি সে খুনি হতো তাহলে টাকার ব্যাগ পালিয়ে নিয়ে যেতে পারত, ফেলে দিতে পারত না। আর 15 বছর আগে যা ঘটেছিল সেই একইভাবে আবার করলে সে জানে এবার ধরা পড়বেই। তাই অ্যান্থনি খুনি হতে পারে না। তবে প্রশ্ন হচ্ছে, সেই সিগারেট যেখানে অ্যান্থনির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা ফোন বুথে এলো কীভাবে? যদি খুনি গ্লাভস পরে থাকতো তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা নয়। এর মানে কেউ ইচ্ছা করেই অ্যান্থনিকে ফাঁসানোর জন্য পুরো ছক সাজিয়েছে। এবার পুলিশ বলে সব প্রমাণ অ্যান্থনির বিরুদ্ধে। এমনকি অপহৃত মেয়েটির ছবির ব্যাকগ্রাউন্ড অ্যান্থনির পুরনো বাড়ির দেওয়ালের সঙ্গে হুবহু মিলে যায়। মানে মেয়েটিকে ওই বাড়িতেই রাখা হয়েছিল এবং এখনও পর্যন্ত মেয়েটিকে পাওয়া যায়নি। এতে কেসটা খুবই জটিল হয়ে উঠেছে। এবার চ্যাং সেই অপহরণকারীর সাম্প্রতিক ফোন কলের ভয়েস আর শার্লির 15 বছর আগের ভয়েস রেকর্ডিং দুইটা একজন স্পেশালিস্টকে দিয়ে অডিও অ্যানালাইসিস করায়। স্পেশালিস্ট জানায় এই দুই ভয়েস একদম একই, শুধু পার্থক্য হলো পুরনো অডিও অনেক পরিষ্কার ছিল আর নতুনটাতে অনেক ডিস্টারবেন্স আছে। মনে হয় খুনি পুরনো অডিও টেপ আবারও বাজিয়ে রেকর্ড করেছে, কারণ নতুন রেকর্ডে স্পষ্ট গাড়ির শব্দ শোনা যায় ব্যাকগ্রাউন্ডে। চ্যাং এবার বুঝে যায় খুনি পুরনো অডিও চালিয়ে তা আবার রেকর্ড করেছে, তাই চারপাশের আওয়াজ স্পষ্ট ধরা পড়েছে। এবং এই অডিও টেপ শুধু পুলিশ না, শার্লির কাছেও ছিল। সেদিন চ্যাং আর স্যাম শার্লির বাড়িতে সেই টেপই বাজিয়েছিল, যেখানে শার্লির মেয়ের আর্তচিৎকার ছিল। এর মানে খুনির সঙ্গে শার্লির কোনো না কোনো সম্পর্ক আছে। এই কথা বুঝে চ্যাং ছুটে যায় শার্লির বাড়িতে। গিয়ে দেখে অ্যান্থনির নাতনি ওখানেই আছে শার্লির সঙ্গে। এই দৃশ্য দেখে চ্যাং তো একেবারে স্তব্ধ। সে অবাক হয়ে ভাবে আসলে এখানে কি চলছে। তারপর সরাসরি শার্লিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই মেয়েটাকে অপহরণ করেছ?
শার্লি এবার সব খুলে বলে। সে জানায় ব্যাংক থেকে সে ভিআইপি কাস্টমারদের একটা লিস্ট পেয়েছিল। সেখানকার একটা ঠিকানায় ছিল খুনির পুরনো বাড়ি। সেই বাড়ির ক্যালেন্ডারে প্রতিদিন মার্ক করা ছিল যেদিন 15 বছর পূর্ণ হবে, অর্থাৎ যেদিন থেকে খুনি নিশ্চিন্তে বাঁচবে। শার্লি বুঝে যায় এই বাড়িটাই অ্যান্থনির পুরনো ঠিকানা। এরপর একদিন অ্যান্থনি ওই বাড়িতে আসে আর শার্লি প্রস্তুত ছিল তাকে ছুরি মারার জন্য, কিন্তু অ্যান্থনি ঘরে ঢোকেনি। শার্লি দেখে অ্যান্থনি তার মেয়ে আর নাতনিকে নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারেনি যে মানুষটি তার মেয়েকে অপহরণ করে হত্যা করেছিল সে কিনা এত সুখে জীবন কাটাচ্ছে। সেই ক্ষোভ থেকেই সে সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেওয়ার। সে অ্যান্থনির নাতনিকে অপহরণ করে, একদম সেইভাবে যেভাবে 15 বছর আগে তার নিজের মেয়ে কিডন্যাপ হয়েছিল। শার্লি মেয়েটির চিৎকার রেকর্ড করে, তারপর তার ছবি তোলে অ্যান্থনির পুরনো বাড়িতে, যেখান থেকে গার্বেজ ট্রাকে সেই ছবি পাঠানো হয় অ্যান্থনির বাড়িতে। এরপর অ্যান্থনির উদ্দেশ্যে সে চিঠি লেখে টাকা নিয়ে রেল স্টেশনে আসতে। পাশাপাশি পাবলিক ফোন বুথের পাশে ইচ্ছাকৃতভাবে একটা সিগারেটের খোসা রেখে আসে যাতে পুলিশ সন্দেহ করে অ্যান্থনিকেই। শার্লির উদ্দেশ্য ছিল 15 বছর আগে করা অপরাধের শাস্তি যেন অ্যান্থনি পায়। এইসব কথা শুনে চ্যাং রেগে যায়। সে বলে, তুমি এটা কি করেছো শার্লি? তুমি একজন শিশুকে ব্যবহার করে প্রতিশোধ নিচ্ছ। চ্যাং মেয়েটিকে উদ্ধার করে বলে তাকে তার মা কিমের কাছে ফিরিয়ে দিতে হবে, কিন্তু শার্লি অনুরোধ করে যদি মেয়েটিকে ফিরিয়ে দেই তাহলে তো অ্যান্থনির বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে, সে আর শাস্তি পাবে না। অন্তত 10-15 বছরের জেল তো তার প্রাপ্য, তাই না? এখন মেয়েটি আমার কাছেই থাকুক, প্লিজ চ্যাং। চ্যাং তাকে বুঝিয়ে চলে যায়। অ্যান্থনির সঙ্গে দেখা করতে যায়। সে প্রশ্ন করে, তুমি কি তোমার নাতনিকে অপহরণ করেছ? অ্যান্থনি পরিষ্কারভাবে বলে, আমি করিনি। চ্যাং তখন বলে, তাহলে বলো 15 বছর আগে তুমি কেন শার্লির মেয়েকে অপহরণ করেছিলে? এই প্রশ্নে অ্যান্থনি স্তব্ধ হয়ে যায়। চ্যাং জানায়, তোমার মেয়ে আর নাতনি আজ শাস্তি পাচ্ছে তোমার পুরনো এক ভুলের জন্য। এখন শান্তভাবে স্বীকার করো, তাহলে আমি তোমার নাতনিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেব। আমি প্রতিশ্রুতি দিলাম। অবশেষে অ্যান্থনি সব স্বীকার করে। তার মেয়ে কিম ছিলেন হার্ট পেশেন্ট। তার অপারেশনের জন্য দরকার ছিল $50,000, কিন্তু তার হাতে এত টাকা ছিল না। তাই সে শার্লির মেয়েকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে, কিন্তু তখন চ্যাংয়ের অনুরোধে শার্লি নকল টাকার ব্যাগ স্টেশনে রেখে আসে। অ্যান্থনি যখন দেখে টাকা নকল তখন রেগে গিয়ে শার্লিকে হুমকি দেয়, আসল টাকা না দিলে তোমার মেয়েকে আর পাবে না। শেষ পর্যন্ত শার্লি সেই টাকা নিয়ে যায়। খুনি শার্লিকে বলে মুখ ঢেকে রাখতে। শার্লি তাই করে। এরপর সে মেয়েটিকে গাড়িতে তোলে, কিন্তু মাঝপথে জঙ্গলের পাশে গাড়ি থামায়। গাড়ি থেকে মেয়েটিকে নামানোর সময় সে ভয় পেয়ে যায় আর দৌড়ে পালাতে যায়। অ্যান্থনি তার পেছনে দৌড়ায়। মেয়েটি পাহাড়ি পাথরের দিকে উঠে যায়, কিন্তু অন্ধকারে সে ঠিকঠাকভাবে দেখতে পায় না। হঠাৎ সে একেবারে খাড়া জায়গায় চলে যায় আর পা পিছলে সোজা হাইওয়েতে পড়ে যায়। ঠিক তখনই চ্যাং গাড়ি চালিয়ে আসছিল শার্লির ডাকে সাড়া দিয়ে, আর সেই ছোট্ট মেয়েটি এসে পড়ে তার গাড়ির সামনে। চ্যাং ব্রেক কষলেও গাড়ি অন্যদিকে ধাক্কা খায়, তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শার্লি নিজের মেয়ের মৃতদেহ জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। অ্যান্থনি তখন চুপচাপ গাড়ি থেকে টাকা নেয় আর চলে যায়। সেই টাকায় নিজের মেয়ের হার্ট অপারেশন করায়। তারপর তার সঙ্গেও নাতনির সঙ্গে সুখেই দিন কাটতে থাকে, কিন্তু তার মনে গিল্টি থেকে যায়। সে নিজেও বোঝে একটা শিশুর মৃত্যুর জন্য সেই দায়ী। তাই সে প্রায়ই হাইওয়েতে ফুল রেখে যেত মেয়েটির স্মরণে, আর সেই ফুল থেকেই আবার শুরু হয় চ্যাং আর শার্লির তদন্ত। অবশেষে অ্যান্থনির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে জেলে পাঠানো হয়। চ্যাং অ্যান্থনির নাতনিকে কিমের কাছে ফিরিয়ে দেয়, আর শার্লি একদিন জঙ্গলের ভেতরে গিয়ে এক গাছের সামনে দাঁড়িয়ে বলেন, মা তুমি ন্যায় বিচার পেয়েছো, আমি পেরেছি। তারপর সে গাছকে জড়িয়ে ধরে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের এই কোরিয়ান থ্রিলার মুভিটি। এই গল্প আমাদের শেখায় যদি কেউ অপরাধ করে তার শাস্তি সে একদিন না একদিন ঠিকই পায়, কিন্তু দুঃখের কথা হলো বাস্তবে অনেক সময় যারা নিরপরাধ তারা শাস্তি পায় আর অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।